হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করাবো। প্রত্যেকটা অঙ্ক তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই অবশ্যই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। আর একটা কথা, তোমাদের এর আগের ক্লাসে আমি তোমাদের ডিটেলস পরিমিতির উপরে একটা ক্লাস দিয়েছি, অর্থাৎ পরিমিতি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন হয় সেই সমস্ত টপিক থেকে কিন্তু প্রশ্ন করিয়েছি। অর্থাৎ একটাও ফালতু প্রশ্ন আমি করাই না, যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন বিগত বছরের পরীক্ষায় এসে সেই টাইপ কিন্তু করাই। অবশ্যই তোমরা পরিমিতি একটু কঠিন লাগলেও সাহস নিয়ে সেটা প্র্যাকটিস করো, কারণ 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু পরিমিতি থেকে থাকে। তাই এই 3 থেকে 4টে প্রশ্ন তোমরা ছেড়ে এসো না, একটু প্র্যাকটিস করলে কিন্তু করতে পারবে। কারণ পরিমিতি থেকে বিশেষ করে 2ডির চ্যাপ্টারে কী কী আছে, রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, এই সমস্ত টপিক থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন হয়। আর তার সাথে তোমরা কিউবয়েড মানে আয়তঘনক, আর ঘনক মানে কিউব হচ্ছে ঘনক, আর একটা হচ্ছে আয়তঘনক, এই দুটো যে চ্যাপ্টার আছে এদের জাস্ট একটু ফর্মুলা জানলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু করে আসতে পারবে। যেমন আমি কালকের ক্লাসে কিন্তু ডিটেলস কিন্তু এখানে অঙ্কগুলো দেখিয়েছি, প্লাস তোমাদের ফর্মুলা কিন্তু শিখিয়েছি। যেমন কিউবের ক্ষেত্রে কী হয়, কিউবটা দেখতে এমন, মানে প্রত্যেকটা বাহু কিন্তু ইকুয়াল। ড্রয়িংয়ের ওপরে যেও না, আমি যেটা বলছি সেটা মনে রেখো, কিউবের প্রত্যেকটা সাইড কিন্তু ইকুয়াল হয়, প্রত্যেকটা সাইড ইকুয়াল। অর্থাৎ এর ক্ষেত্রে আয়তন বের করার ফর্মুলা হচ্ছে 3টে বাহু দৈর্ঘ্য প্রস্থর উচ্চতা গুণ করলে এ কিউব হয়। এর আয়তন মানে ভলিউমের ফর্মুলা হচ্ছে এ কিউব। এর সমগ্রতলের ক্ষেত্রফল কি 6a², এটা হচ্ছে ঘনকের ক্ষেত্রে। আয়তঘনকটা দেখতে কিউবের মতো হয়, বাট এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু আলাদা আলাদা মাপের হয়। ঠিক আছে, তো এর দৈর্ঘ্য এল, প্রস্থ বি, আর হাইট যদি এইচ হয়, তাহলে এর আয়তন আমরা কী করে বের করি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তো এইরকম কিছু কিছু সহজ ফর্মুলা আছে যেগুলো জানলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম অঙ্ক করে আসতে পারবে। তো ত্রিভুজ থেকেও মানে টপিক থেকে প্রশ্ন হয়, ত্রিভুজের 3টে বাহুর হচ্ছে যোগফল 180 ডিগ্রি, তারপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, তারপরে তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই সিম্পল জিনিসগুলো জানলে তোমরা পুলিশ পরীক্ষা সহ যে কোনো ছোটো মোটো চাকরির পরীক্ষার সহজে উত্তর করে আসতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করব। দেখো, ফার্স্ট প্রশ্নটি কি বলছে, ফার্স্ট প্রশ্নটি বলছে 361, 399 এবং 760 এর গসাগু কত হবে সেটা আমাদের বার করতে হবে। অনেকের প্রশ্নটা দেখে মনে হতে পারে যে দাদা এত সহজ প্রশ্ন করাচ্ছে, এই প্রশ্ন পরীক্ষায় আসবে। দেখো, এই প্রশ্নই পরীক্ষায় আসবে। এই প্রশ্ন করতে গিয়েই তোমাদের কিন্তু টাইম নষ্ট হবে, আর তোমরা পরীক্ষার পরে বলবে যে দাদা সব জানা প্রশ্ন ছিল, বাট টাইমের অভাবে 5 থেকে 10টা প্রশ্ন করে আসতে পারেনি। যে প্রশ্নটা তোমাদের 10 সেকেন্ডে হওয়ার কথা, সেই প্রশ্ন যদি তোমরা 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে ফেলো, তাহলে কিন্তু পরীক্ষায় সব অঙ্ক করে আসা মুশকিল আছে। দেখো, এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, তোমরা কি করবে, অনেকেই আছে যারা কি করবে, 399কে আমি দেখাচ্ছি কিভাবে করবে, 399কে 361 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, করে কত হচ্ছে, এখানে একটা যে কোনো একটা ভাগশেষ তো আসবে, সেই ভাগশেষ দিয়ে আবার 361কে ভাগ করবে। করে যদি এখানে যদি শূন্য আসে, তাহলে এটা দিয়ে তোমরা এটাকে ভাগ করবে, 760কে। এখন এইভাবে ভাগ প্রক্রিয়া করতে করতে কিন্তু টাইম নষ্ট হবে, সিরিয়াসলি বলছি টাইম নষ্ট হবে। এরপরে অনেকে আছে কী করে, অনেকে আছে এই 361, 399, 760 এইভাবে যে সিঁড়ি ভেঙে ভেঙে ভাগ করা যেটাকে বলা হয়, সেইভাবে কিন্তু করে বের করতে চাইবে, বাট যেভাবেই করো টাইম নষ্ট হবে। তো তোমাদের একটা সহজ উপায় আমি বলে দিই, এই ধরনের গসাগু আসলে, গসাগু মানে কি, এই যে 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যার সবথেকে বড় গুণনীয়ক বা উৎপাদক, যেটি দ্বারা এই 3টে সংখ্যা কী হবে, সম্পূর্ণরূপে ভাগ যাবে, যেটি দ্বারা 3টে সংখ্যা সম্পূর্ণরূপে ভাগ যাবে। তো এইগুলো করতে গেলে তোমাদের জাস্ট বিভাজ্যতার নিয়ম, ডিভিজিবিলিটি রুল জানা থাকলে কিন্তু সহজে সেকেন্ডে করে দিতে পারবে। বিভাজ্যতার নিয়ম, যেটাকে ইংলিশে বলে ডিভিজিবিলিটি রুল। এখন দেখো, 57 মানে আমরা কি বলতে পারি, এই 57 দিয়ে কি এই সংখ্যাটা বিভাজ্য হবে, এটা চেক করার সহজ উপায় কী, দেখো 57কে যদি আমরা ভাঙি, তাহলে আমরা বলতে পারি 3 19 57। এখন দেখো, এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি এই 57 দিয়ে বিভাজ্য না হয়, তার মানে আমরা বলবো যে 57 এই 3টে সংখ্যার গসাগু নয়। তো আমরা চেক করবো সহজ উপায়ে, এই 361 কি 3 দ্বারা বিভাজ্য, তো 3 দ্বারা বিভাজ্যতার চেক করার উপায় হচ্ছে এই 361 এর যে ডিজিটগুলো আছে, ডিজিট মানে কি অঙ্ক, 1 আছে, 6 আছে, 3 আছে, এদের সবগুলো যোগ করো, 3 + 6 + 1 কত হচ্ছে 10। এখন এই 10 কি 3 দ্বারা বিভাজ্য হয়, 10 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ 3 3কে 9, 3 4 12, 3-এর টেবিলে কিন্তু 10 আসে না, তার মানে এই 57 কিন্তু হবে না। সহজ ভাষায় এখানে দেখো 38, 2 × 19,
এখন দেখো এই 361 কিন্তু 2 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যায় না, তার মানে অপশান সি কিন্তু ক্যান্সেল হয়ে গেল। 21, 3 7 21, অলরেডি আমরা 3 দিয়ে চেক করেছি, 3 দিয়ে 361 ভাগ যায় না, তো এই অপশানটাই ক্যান্সেল হয়ে গেল, আমাদের বাকি থাকে বি, তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এইভাবে বিভাজ্যতার নিয়ম চেক করলে 10 সেকেন্ডে হয়ে যায়। তো 10 সেকেন্ডের অঙ্ক যদি তুমি 2 থেকে 3 মিনিট টাইম নাও, তুমি পরীক্ষায় ঠিক আছে উত্তর মিলিয়ে আসলে, বাট বাকি অঙ্ক কিন্তু করতে পারবে না। আরেকটা নিয়ম এখানে আছে, যেটা হচ্ছে তোমাদের এদের ডিফারেন্স নিয়ে। সেটা কীভাবে হয় দেখো, 760 থেকে 399 মাইনাস করো, কত হচ্ছে 361, আর 399 থেকে 361 মাইনাস করো, কত পাচ্ছ এখানে 38। এখন আমাদের চেক করতে হবে এই যে 38টা আমরা পেলাম, এই 38 দিয়ে কি 361 ভাগ যায়? 38 দিয়ে কিন্তু 361 ভাগ যায় না, ঠিক আছে। তার মানে আমাদের চেক করতে হবে 38-এর থেকে ছোট সংখ্যা যেটা আছে সেটা দিয়ে ভাগ যায় কিনা। তো আমরা এখানে চেক করলে পাবো যে 38-এর থেকে ছোট সংখ্যা 19 দিয়ে কিন্তু প্রত্যেকটা ভাগ যায়, তার মানে এই 361, 399, 760-এর গসগু কত হয়ে যাবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো টাইম নষ্ট করবে না, যেটা আমাদের সহজ উপায় হবে সেই পদ্ধতিতেই কিন্তু করতে হবে। এখানে দেখো সেম এই যে লসাগুগুলো আছে, লসাগু গসাগু, এগুলো তোমরা বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করে করবে, দেখবে পরীক্ষার সেকেন্ডে কিন্তু তোমাদের উত্তর চলে আসবে। 16, 24, 36, 52, 54-এর লসাগু কত? তোমরা কি এইভাবে পরীক্ষা করবে? 16, 24, 36, এটা কিন্তু সবাই পারবে, কম বেশি সবাই কিন্তু এই অঙ্কটা পারবে, কিন্তু যে 10 সেকেন্ডে নামাতে পারবে সেই কিন্তু পরীক্ষার সিলেকশন নিয়ে আসতে পারবে। এইভাবে দেখো, এইভাবে অনেকেই করবে, প্রথমে 2 দিয়ে ভাগ করবে, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 26 দুগুণে 52, 57 54, এইভাবে করতে করতে একটা টাইম তো নষ্ট হচ্ছে, প্লাস তোমার কিন্তু সিলেকশন হচ্ছে না। তো সহজ ভাষায় কিভাবে করবে দেখো, 16 মানে আমরা কি বলতে পারি? 4 গুণিতক 4। 24 মানে আমরা কি বলতে পারি? 4 × 6। এই যে 52 দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলতে পারি 4 13 52। আর এখানে দেখো এই 6টাকে ভেঙে নিলে তোমরা কী পাবে? 3 দুগুণে 6। হ্যাঁ, তো আমাদের একটা জিনিস চেক করতে হবে যে এখানে আমরা একটা সংখ্যা পেয়েছি 3 পেয়েছি, একটা সংখ্যা পাচ্ছি 4, ঠিক আছে। এই যে সংখ্যা পাচ্ছি 4, তো দেখো এই 4 দিয়ে কি এই সংখ্যাটা ভাগ যায়? কোনো একটা সংখ্যা 4 দিয়ে বিভাজ্য কিনা সেটা জানার আমাদের উপায় কি? 5 6 1 8, এই লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে। বাট এই 18 কি 4 দিয়ে বিভাজ্য? দেখো 4 4 16, ভাগশেষ থাকছে কত? 2। তার মানে আমাদের এই অপশানটা দেখা মাত্রই কিন্তু ক্যান্সেল করো, অপশানটা দেখা মাত্রই ক্যান্সেল হয়ে গেল। এরপরে কি থাকছে? 16 কিন্তু 4 দিয়ে ভাগ যায়, 26 যায় না, তো এই অপশানটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এখন একটা জিনিস আমাদের চেক করতে হবে যে দেখো এখানে 3 আছে, এখানে কত আছে? 3 আছে, তো এই দুটো অপশানের মধ্যে কোনটা 3 দিয়ে ভাগ যায়? তো 5 5 আর 2 7, আর 8 আর 6 14, তো 14 কি 3 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল, বাকি থাকছে ডি, তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। কী করে আমরা পেলাম বলো তো এটা? কারণ লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে সবথেকে ছোট সংখ্যা, যে সংখ্যাটা এই 16 24 36 52 আর 54 দ্বারা বিভাজ্য হবে, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে এদের এই 16 24 36 52 54 এদের সবথেকে ছোট গুণিতক, মানে সাধারণ, মানে কমন সবথেকে ছোট গুণিতক, যেটি এই যেটি কী হবে? এই 16 24 36 52 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে তোমরা ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করলে সহজে কিন্তু এই অঙ্কগুলো করে আসতে পারবে। জাস্ট তোমাদের লসাগু গসাগুর নিয়ম না জানলেও চলবে, শুধুমাত্র বিভাজ্যতার নিয়ম। আমি আবারও বলছি, লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সব থেকে ছোট সাধারণ গুণিতক। কাদের? এই 16 24 36 52 আর 54, এদের সব থেকে ছোট সাধারণ গুণিতক, যে গুণিতক এই 16 দ্বারা বিভাজ্য হবে, 24 দ্বারা বিভাজ্য হবে, 36 দ্বারা বিভাজ্য হবে, 52 দ্বারা বিভাজ্য হবে, 54 দ্বারা বিভাজ্য হবে। বাট 16 দ্বারা বিভাজ্য হবে, আমরা 16কে ভাঙতে পারি 4 × 4, তার মানে এই সংখ্যাটা যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা 16 দ্বারা বিভাজ্য হবে। তো এটা কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়, কারণ 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম চেক করার উপায় কি? লাস্টের দুটো ডিজিট আমরা দেখব, তো লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে। তো এটাও কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়, কারণ 26 4 দ্বারা বিভাজ্য হয় না, দুটো অপশান কিন্তু থাকছে যে 4 দিয়ে বিভাজ্য।
তো এই দুটো অপশানের মধ্যে কাটছাট করতে গেলে আমাদের কী করতে হবে, কারণ দেখো 36 আছে, 36কে আমরা কি লিখতে পারি 3 × 36। তার মানে এই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে সেটা আমাদের কী হবে 36 দ্বারা বিভাজ্য হবে। বাট দেখো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করার উপায় কি, এই 5 2 1 6 প্রত্যেকটা ডিজিট যোগ করো, করলে কত পাচ্ছে দেখো 6 1 7 2 9 আর বা 14। বাট 14 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এই অপশান ক্যান্সেল হয়ে গেল। এই অপশানটা দেখো 6 6 12 আর 5 17 18, 18 3 দ্বারা বিভাজ্য, মানে এই অপশানটা আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। জাস্ট এইভাবে ডিভিজিবিলিটি রুল চেক করলে তোমরা লসাগু গসাগুর নিয়ম না জানলেও সেকেন্ডে উত্তর করে আসতে পারবে। দেখো পরের প্রশ্ন, এখানে হচ্ছে দশমিক আছে, এর লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে যদি আমরা দশমিকগুলো তুলে দিই তাহলে কী পাচ্ছি দেখো 126 বাই হচ্ছে দশমিকের জন্য 1 আর 3টে সংখ্যা আছে মানে 3টে শূন্য, 36 বাই 100, আর এই সাইডে কত আছে 96 বাই 100। এখন এই দশমিকের লসাগু নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে উপরের সংখ্যাগুলোর লসাগু, উপরের সংখ্যাগুলোর কি করতে হবে লসাগু, 126 36 আর 96, এদের কি করব লসাগু নির্ণয় করব। আর 1000 এই যে নিচের সংখ্যাগুলো আছে এদের গসাগু HCF, 1000 100 100 এদের গসাগু। ঠিক আছে, একটা জিনিস দেখো এই যে 1000 100 100 এদের গসাগু দেখেই বুঝতে পারছো যে কত হবে 100 হবে। তার মানে আমাদের উপরে এইটা লসাগু বের করলে আমাদের উত্তর চলে আসবে, লসাগু বের করে 100 দিয়ে ভাগ করতে হবে। তো এটা শুধু তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা একটু বাড়িতে এটা করে কিন্তু অবশ্যই কমেন্টে উত্তরটা জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। দেখো আহামরি হাতি ঘোড়া কিন্তু এখানে কোনো কঠিন কিছু না, জাস্ট 126 36 আর 96 তার লসাগু বের করতে হবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, দুটি মৌলিক সংখ্যা x এবং y এর লসাগু 253 হলে x এবং y সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত হবে। দুটি মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোকে 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 2 3 এরা কিন্তু মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাগুলোর লসাগু কী হয় দেখো, 2 আর 3 এর লসাগু হচ্ছে 2 × 3 6, অর্থাৎ দুটো মৌলিক সংখ্যা দেওয়া থাকলে ওদের লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল। যদি তোমার বলে 5 আর 7 দুটো মৌলিক সংখ্যা, এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে 5 আর 7-এর গুণফল। তো 5 × 7 কত হবে 35, তো 5 আর 7-এর লসাগু হচ্ছে 35। তো এখানে দুটি মৌলিক সংখ্যা x আর y বলছে, তো এদের লসাগু কত হবে, x আর y এর লসাগু হবে কিন্তু x × y মানে xy, আর xy এর ভ্যালু কত দেওয়া আছে 253, xy এর ভ্যালু দেওয়া আছে 253, তার মানে এই 253 হচ্ছে দুটো সংখ্যার গুণফল। এখন যদি মানে 253কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা xy এর ভ্যালু পাবো। দেখো 253 কত দিয়ে বিভাজ্য হয়, 253 2 দ্বারা বিভাজ্য নয়, 253 3 দ্বারা বিভাজ্য নয়, 4 দ্বারা নয়, 5 দ্বারা নয়, 6 দ্বারা নয়, 7 দিয়েও হচ্ছে না, 3 7 21, 7 দিয়ে যাবে না, 8 দিয়েও যাবে না যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে, 9 দিয়ে যাবে না, 3 দিয়ে না গেলে 9 দিয়ে যাবে না, 10 দিয়েও যাবে না, 11 2 22 3 11 33, তো 11 দিয়ে যাচ্ছে। দেখো 253কে তুমি 11 দিয়ে কাটতে পারবে, 11 2 22। তো ডিভিজিবিলিটি রুলটা জানা খুবই জরুরি, ডিভিজিবিলিটি রুল জানলে কিন্তু লসাগু গসাগুর ম্যাক্সিমাম অঙ্ক করে আসতে পারবে, 3 11 33। তো এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, দুটো সংখ্যার গুণফল আকারে কিভাবে লিখতে পারি, 23 × 11। এখন মোদ্দা কথা হচ্ছে এখানে আমাদের কোন সংখ্যাটা x হবে আর কোন সংখ্যাটা 11 হবে। অলরেডি এখানে বলে দিয়েছে x y এর থেকে বড়, এই যে চিহ্নটা মানে কি x > y, x y এর থেকে বড়, তার মানে বড় সংখ্যা কোনটি 23, 23 হচ্ছে x আর 11 হচ্ছে y। তো আমাদের x আর y এর মধ্যে পার্থক্য কত হবে, x - y মানে কত হয়ে যাবে 23 - 11 মানে কত হচ্ছে 12। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের অঙ্ক পরীক্ষা আসলে আজকের পর থেকে তোমরা ভুল করবে না, কারণ মৌলিক সংখ্যা দুটো বলা থাকলে তাদের লসাগু সবসময় কী হয়, ওই সংখ্যা দুটোর গুণফল। তো এখানে x আর y বলছে, তো x আর y এর গুণফল হচ্ছে লসাগু, সেটার মান কত দেওয়া আছে 253। এখন আমরা এখানে x আর y এর ভ্যালু কী করে বের করব, বের করার একটা উপায় হচ্ছে 253কে উৎপাদকে বিশ্লেষণ করে যেটা বড় সংখ্যা সেটা x হবে, কারণ এখানে বলে দিয়েছে x y এর থেকে বড়, তাহলে ছোটো সংখ্যাটা y হলো, এদের পার্থক্য বের করতে বলেছে, তাহলে x থেকে y বিয়োগ করে দিলে তোমাদের উত্তর চলে আসবে। এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমরা দেখা মাত্র উত্তর কী বলবে, 42 + 5 হচ্ছে 47 উত্তর। কেন হচ্ছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো কী বলছে, 10টি সংখ্যার গড় হলো 42, প্রতিটি সংখ্যা 5 দ্বারা বৃদ্ধি করা হলে নতুন গড় কত হবে। 10টি সংখ্যার গড় বলছে 42, এবার প্রত্যেকটা সংখ্যা 10টি সংখ্যার প্রত্যেকটা সংখ্যাকে 5 দ্বারা বাড়ানো হলে নতুন গড় কত হবে। তো এই টাইপের অঙ্ক দেখা মাত্রই কী বলবে,
যেটা গড় দেওয়া ছিল আর যে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে সেই দুটো যোগ করলে তোমাদের উত্তর চলে আসবে 47। কেন হয় দেখো, মনে করো তিনটে সংখ্যা 1, 2 আর 3, এদের গড় কত হবে দেখো, 3 আর 2 5 আর 1 6, মানে 2 হবে। এখন যদি আমি প্রত্যেকটি সংখ্যাকে 5 দ্বারা বাড়াই, তাহলে 1 + 5 মানে কত হচ্ছে 6, 2 + 5 মানে কত হচ্ছে 7, 3 + 5 মানে কত হচ্ছে 8। এখন এইগুলো সব যোগ করো, 7 × 13 আর 8 21, 21কে 3 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 7। তো প্রত্যেকটা সংখ্যাকে 5 দিয়ে বাড়ালে আমাদের গড় কত হচ্ছে 7 হচ্ছে। 2 ছিল হচ্ছে 7, কত বেড়েছে 5 বেড়েছে। তার মানে আমি সংখ্যার ক্ষেত্রে সংখ্যাতে যদি আমি 5 অ্যাড করি n + 5, তাহলে আমাদের এভারেজে কী করতে হবে, এভারেজও সেম 5 অ্যাড করতে হবে, তাহলে এভারেজও কী হবে 5 বেশি হবে। এখানে সংখ্যাতে আমি দেখো 5 অ্যাড করেছি, এখানে এভারেজও 2 থেকে 7 হচ্ছে, মানে 5 বেড়েছে। তো সহজ ভাষায় আমি বলতে পারি এখানে যে 10টি সংখ্যার গড় হচ্ছে 42, প্রত্যেকটা সংখ্যার সাথে আমি 5 অ্যাড করছি, কত নাম্বারের সাথে আমি 5 কত অ্যাড করছি 5 অ্যাড করছি। তার মানে আমাদের এখানে এভারেজ যেটা দেওয়া আছে গড়, তার সাথে আমাদের কী করতে হবে 5 যোগ করতে হবে। তার মানে কত হবে, গড় বেড়ে 47 হয়ে যাবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী দেখো সেম টাইপের একটা অঙ্ক রেখেছি। দেখো 10টি সংখ্যা মানে নাম্বার, তাদের এভারেজ কত দেওয়া আছে, তাদের এভারেজ দেওয়া আছে 23। এখন বলছে প্রত্যেকটা সংখ্যা 4 দ্বারা বৃদ্ধি, অর্থাৎ নাম্বারকে আমি 4 অ্যাড করছি, তাহলে আমাদের এভারেজে কত অ্যাড করতে হবে 4, তাহলে নতুন এভারেজ কত হয়ে যাবে 23 + 4 27। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে অঙ্ক কিন্তু করবে, কিন্তু এইভাবে স্মার্টলি যারা করতে পারবে সেকেন্ডে উত্তর বেরিয়ে আসবে, তারাই কিন্তু পরীক্ষায় সিলেকশনটা নিয়ে আসতে পারবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো কনসেপ্ট দিয়ে কিন্তু বুঝিয়েছি, শুধুমাত্র শর্ট ট্রিক্স কিন্তু করায়নি যে 23 + 4 করে দাও তোমাদের উত্তর চলে আসবে, কেন হচ্ছে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে তোমরা দেখা মাত্রই করে আসতে পারবে। তো পরের প্রশ্নে দেখো আরেকটা টাইপ, এখানে কি বলছে, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কিলোমিটার আর 5 কিলোমিটার, নদীপথে 45 কিলোমিটার পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে। অর্থাৎ নৌকা যখন নদীপথে একবার যাবে, এইভাবে এক স্থান থেকে আরেক স্থানে গেল, মনে করে একবার সে স্রোতের অনুকূলে যায়, নৌকা যখন একবার যায় তখন সে একবার স্রোতের অনুকূলে যায়, হয় সে যাওয়ার সময় অনুকূলে যাবে আর আসার সময় কী হবে প্রতিকূলে ফিরে আসবে। বা যাওয়ার সময় যদি সে প্রতিকূলে যায়, আসার সময় অনুকূলে ফিরে আসবে, এটাই ব্যাপার। মানে একবার অনুকূলে গেলে পরের বার সে প্রতিকূলে আসবে, আগে যদি প্রতিকূলে যায় পরে সে অনুকূলে আসবে, আর আগে যদি অনুকূলে যায় পরে সে প্রতিকূলে ফিরে আসবে। তো এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, দুটো জাস্ট জিনিস এখানে সিম্পল কনসেপ্ট মনে রাখলে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এখানে দেখো কী বলছে, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায়, নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এখান থেকে স্রোতের অনুকূলে নৌকার বেগ বের করতে গেলে তোমাদের কি করতে হবে, এই যে নৌকার বেগ আর স্রোতের বেগ দেওয়া আছে সেই দুটো যোগ করতে হবে। তো এখানে দেখো নৌকার বেগ দেওয়া আছে কত 10 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। প্রতিকূলে গতিবেগ কত হবে, নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করতে হবে, তাহলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন একটা জিনিস তোমরা কম বেশি সবাই জানো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, আমি 1000বার বলেছি। এখানে বলছে নদীপথে 45 কিলোমিটার পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে। তো টাইম ইকুয়াল টু কী হয়ে যাবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। দেখো 45 কিলোমিটার পথ একবার যাচ্ছে, এখান থেকে একটা যাচ্ছে একবার 45 কিলোমিটার, আবার যখন ফিরে আসছে আবার কিন্তু 45 কিলোমিটার আসছে, তার মানে 45 কিলোমিটার পথ একবার সে অনুকূলে যাবে, অনুকূলে গতিবেগ কত 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যেতে টাইম লাগছে কত 3 আওয়ার্স, কারণ 45 কিলোমিটার এই গতিবেগে যাচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে অনুকূলে। আবার প্রতিকূলে আসতে কতক্ষণ লাগবে, 45 কিলোমিটার পথ যেতে বা আসতে টাইম লাগবে। দেখো স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তো 45 হচ্ছে ডিস্টেন্স, একে 5 দিয়ে ভাগ করো, করলে কত হবে 5 9 45, এত ঘন্টা লাগবে। তাহলে অনুকূলে যেতে লাগবে 3 ঘন্টা, প্রতিকূলে যেতে লাগবে 9 ঘন্টা, তার মানে নদীপথে 45 কিলোমিটার পথ একবার গিয়ে ফিরে আসতে টোটাল টাইম কত লাগবে, টোটাল টাইম লাগবে 9 + 3 12 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো, অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো গাইস এই ছিল সিম্পল কনসেপ্ট, যেখানে তোমাদের আমি বললাম স্রোতের অনুকূলে নৌকার বেগ কীভাবে বের করবে, নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলে স্রোতের অনুকূলে নৌকার বেগ বেরিয়ে আসবে। পরের প্রশ্ন দেখো কি বলছে,
একজন ফুল বিক্রেতা 4% ক্ষতিতে ফুল বিক্রি করে, কিন্তু 25 গ্রাম ওজনের পরিবর্তে 20 গ্রাম ওজন ব্যবহার করে, তার কাছে শতকরা লাভের পরিমাণ কত? 4% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে এই 4%-এর তোমরা কি করতে পারো, ভগ্নাংশ কত হয় 1/25। তো এখানে যদি 25 অনুপাত ক্রয় মূল্য হয়ে থাকে, ক্ষতি করছে মানে বিক্রয় মূল্য কত হবে, 25 থেকে 1 মাইনাস করো 24 অনুপাত বা 24 টাকা, যেটাই তোমরা ধরে নিতে পারো। তার মানে 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করছে, এই জন্য তো তার 1 টাকা ক্ষতি হচ্ছে। এখন বলছে সে 25 গ্রাম ওজনের পরিবর্তে 20 গ্রাম ওজন ব্যবহার করে, তো যেখানে তার দেওয়ার কথা ছিল 25 গ্রাম, সেখানে সে দিচ্ছে কত, 20 গ্রাম। তো এই টাইপের জিনিস থাকলে সহজ ভাষায় তুমি বলবে যে 20 টাকার জিনিস সে বিক্রি করছে কত টাকায়, 25 টাকায়। তো 20 টাকার জিনিস মানে ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, সেটা বিক্রি করছে কত টাকায়, 25 টাকায়। এখন এখান থেকে আমাদের লভ্যাংশের পরিমাণ বার করতে হবে। তো এই 25 ক্যান্সেল হলো, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 6 24। তার মানে আমরা ক্রয় মূল্য কত পেলাম, 5 টাকা, বিক্রয় মূল্য কত, 6 টাকা। তো 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে লাভ কত হবে, 1 টাকা। 5 টাকায় লাভ হয় 1 টাকায়, 100 টাকায় কত হবে, 5 20 20%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে এখানে 25 গ্রাম ওজনের পরিবর্তে 20 গ্রাম ওজন ব্যবহার করে, যখনই এইরকম দেখবে তাহলে ছোট সংখ্যাটা, যখনই দেখবে ওজনে ঠকাচ্ছে, তখন ছোট সংখ্যাটা তোমাদের ক্রয় মূল্য হবে, বড় সংখ্যাটা তোমাদের বিক্রয় মূল্য হবে। তার মানে 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করছে। একটা জিনিস তোমরা মনে রাখবে যে পয়সার অঙ্ক করতে গেলে একটা ফর্মুলা তোমাদের মনে রাখতেই হবে। তো সেই ফর্মুলা দিয়েই আমরা ট্রিক্স তৈরি করি, আর সেই ফর্মুলা দিয়েই দেখবে তোমরা সেকেন্ডে অঙ্কগুলো করতে পারবে। তো জাস্ট একটু আমাদের মনে রাখতে হবে ফর্মুলাটা কি। ফর্মুলাটা হলো, দেখো এখানে আমি লিখছি, মুদ্রার সংখ্যা গুণিতক মুদ্রার মান। এই ফর্মুলাটা তোমরা সবাই ফ্রেশ করে খাতায় রেখে দেবে, যেখানে তোমরা পয়সার অঙ্ক ফ্রেশ করবে সেখানে এই ফর্মুলাটা লিখে রাখবে, ইকুয়াল টু মোট টাকার পরিমাণ। কি বললাম, ফর্মুলাটা দেখো কি বলছে, সূত্রটা মুদ্রার সংখ্যা গুণিতক মুদ্রার মান ইকুয়াল টু মোট টাকার পরিমাণ। ঠিক আছে, মনে করো তোমার কাছে 1 টাকার 50টা কয়েন আছে, 1 টাকার 50টি কয়েন আছে, মুদ্রার সংখ্যা কত, 50টি, মুদ্রার মান কত, 1। তাহলে মোট টাকা কত হয়ে যাবে, 50 1 50, মোট টাকা হয়ে যাবে 50 টাকা। এবারে মনে করো তোমার কাছে 50টি কয়েন আছে 50 পয়সার, ঠিক আছে, 50 পয়সা, 50 পয়সা মানে কত টাকা, হাফ টাকা, 1/2 টাকা। কারণ পয়সাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত পাই, টাকা পাই। তাহলে 50কে 100 দিয়ে ভাগ করলে তুমি পাবে হাফ টাকা, 50 পয়সা মানে হাফ টাকা। তাহলে 50 পয়সা যদি 50টি মুদ্রা থাকে, তো টাকার পরিমাণ কত হয়ে যাবে, 50 গুণিতক হাফ, 50 গুণিতক হাফ মানে 25 টাকা হবে। তো আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো যে মুদ্রার সংখ্যার সাথে মুদ্রার মান গুণ করলে কী পাবে, মোট টাকার পরিমাণ পেয়ে যাবে। তো এই বেসিক কনসেপ্টটা তোমাদের মধ্যে থাকতে হবে, থাকলে তোমরা টাকার অঙ্ক বা পয়সার অঙ্ক যাই দিক না কেন তোমরা সেকেন্ডে করে আসতে পারবে। দেখো এই ফর্মুলা আমরা এখন জেনে গেলাম, আমরা এবার অঙ্কগুলো নিজেরাই করতে পারবো। দেখো কীভাবে আমি করছি। ফার্স্ট প্রশ্নটি কি বলছে, দেখো একটি ব্যাগে 5:6:8 অনুপাতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে। যদি মুদ্রার মোট পরিমাণ হয়, অর্থাৎ যে মুদ্রাগুলো আছে তাদের টোটাল ভ্যালুটা 420 টাকা হয়, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, এটা আমাদের বার করতে হবে। তো এটা একটা টাইপ, এই টাইপের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষাতে আসে, এটা একটা ফেমাস টাইপ। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে বেশি থাকে। আর একটা টাইপ আছে, সেটা পরে দেখাচ্ছি, এটা আগে সলভ করে নিই। এখন দেখো এখানে মুদ্রা যে মানটা 1 টাকা আছে, 1 টাকা 50 পয়সা মানে আমি কি বললাম, 50 পয়সা মানে আমরা হাফ টাকা জানি। আর 25 পয়সা মানে 25কে 100 দিয়ে ভাগ করো, কত পাবে, 1/4 টাকা। 25 পয়সা মানে 1/4 টাকা। এটা হচ্ছে মুদ্রার মান। আর এখানে মুদ্রার সংখ্যা কত দিয়েছে, দেখো 1 টাকার পরিমাণ হচ্ছে 5 অনুপাত, 50 পয়সার পরিমাণ হচ্ছে 6 অনুপাত, আর 25 পয়সার পরিমাণ হচ্ছে দেখো 8 অনুপাত।
এখন আমরা সেই ফর্মুলা দেখেছিলাম কি, মুদ্রার মান আর মুদ্রার সংখ্যা গুণ করলে আমরা কি পাবো, মোট টাকার পরিমাণ পাবো। এখানে আমাদের মোট টাকার পরিমাণ 420 দেওয়া আছে, এখান থেকে আমরা রেশিওটা বের করে নেব। দেখো 1 আর 5 গুণ করলে পাবে 5 1 কে 5, 6 গুণিতক হাফ করলে কত পাবে, দেখো 3 দুগুণে 6, 3 পাবে। তার মানে এখানে উপরে রাখো 50 পয়সা, 1 টাকা আর হচ্ছে 25 পয়সা। এদের যে ভ্যালু, মোট ভ্যালু, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো 8কে 1/4 দিয়ে গুণ করলে এখানে পাবে 2 অনুপাত। তার মানে দেখো 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মোট ভ্যালু কত অনুপাত পাচ্ছি, 5 আর 3 8 আর 2 10 অনুপাত। 10 অনুপাত পেলাম মোট ভ্যালু। আর টাকার মোট পরিমাণ কত দেওয়া আছে, 420 টাকা। তো এই 10-এর ভ্যালু 420 হলে আমাদের এখানে বের করতে হবে 50 পয়সার মুদ্রার সংখ্যা, ঠিক আছে। তো এখানে 50 পয়সার ভ্যালু কত পেয়েছি, দেখো 3 অনুপাত। 50 পয়সার ভ্যালু হচ্ছে 3 অনুপাত, 3 রাখো এখানে, ঠিক আছে, কাটলাম। 3 দুগুণে 6, 3 4 12, 126। এখন 50 পয়সার ভ্যালু যদি 126 টাকা হয়, 50 পয়সার ভ্যালু কত, 126 টাকা। আমাদের বলছে কি যে তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কতটি। তো 50 পয়সার ভ্যালু, মোট ভ্যালু যদি 126 হয়, তো সংখ্যা কত হবে, দেখো দুটো 50 পয়সা মিলে হয় 1 টাকা। দুটো 50 পয়সা মিলে যদি 1 টাকা হয়, তাহলে 126 টাকা হতে গেলে কটা 50 পয়সা লাগবে, 126 গুণিতক 2, 252টা, 252টা 50 পয়সা। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, 252টা। পরের প্রশ্নে দেখো কি বলছে, যদি 4 জন মহিলা অথবা 7 জন বালিকা একটি কাজ শেষ করতে পারে 58 দিনে, তাহলে 12 জন মহিলা ও 8 জন বালিকা কত দিনে সেই কাজ করতে পারবে। এখন 4 জন মহিলা 4 ওম্যান, 7 জন বালিকা 7 গার্লসের সমান। এদের এফিসিয়েন্সি আমরা কীভাবে পেয়ে যাব, দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি ওম্যান বাই গার্লস কত হচ্ছে 7/4। অর্থাৎ মহিলা যদি একদিনে 7টা কাজ করে, বালিকারা একদিনে কটা কাজ করবে, 4টে কাজ করবে, ঠিক আছে। তাহলে এখানে বলছে 4 জন মহিলা অথবা 7 জন বালিকা একটি কাজ করতে পারে কত দিনে, 58 দিনে। তাহলে 4 জন মহিলা, দেখো 4 জন মহিলা কত দিনে করছে, 58 দিনে করছে। একজন মহিলা একদিনে 7টা কাজ করে, তার মানে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক কী পেয়ে যাব, 4 × 7 × 58। এবারে আমাদের প্রশ্নে বলছে 12 জন মহিলা 8 জন বালিকা কত দিনে সেই কাজ করবে। তাহলে একজন মহিলা যদি একদিনে 7টা কাজ করে, তাহলে 12 জন মহিলা 12 × 7টা কাজ করবে, প্লাস 8 জন বালিকা, একজন বালিকা একদিনে 4টে কাজ করে, তাহলে 8 জন বালিকা করবে কি 8 × 4। হ্যাঁ, কেন এইখানে এইভাবে যেভাবে এরপরে কি বলছে দেখো, 12 জন মহিলা ও 8 জন বালিকা কত দিনে সেই কাজ করতে পারবে। তো 12 জন মহিলা প্লাস 8 জন বালিকা কত দিনে করবে। তাহলে একজন মহিলা একদিনে করে কতটি কাজ, 7টি কাজ। তো 12 জন মহিলা কত করবে, 12 × 7, প্লাস একজন বালিকা যদি একদিনে 4টে কাজ করে, তো 8 জন বালিকা করবে 4 × 8 = 32, একেবারে লিখে দাও 32। তো 7 × 12 = 84 আর 32 কত হয়, 116। এখন এই যে টোটাল কাজ 4 × 7 × 58, একে ভাগ করো 116 দিয়ে, তাহলে কত হচ্ছে 58 × 2 = 116। তাহলে ঠিক আছে, 58 দুগুণে 116, তাহলে 2 বার গেল, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে রাইট অ্যান্সার কী হবে, অপশান বি। দেখো যে কাজটা 4 জন মহিলা অথবা 7 জন বালিকা 58 দিনে শেষ করে, সেই কাজটি 12 জন মহিলা আর 8 জন বালিকা কত দিনে শেষ করবে, 14 দিনে। কীভাবে বের করলাম, দেখো এখানে 4 জন মহিলা আর অথবা 7 জন বালিকা বলেছে, মানে 4 জন মহিলা করতে পারবে 58 দিনে অথবা 7 জন বালিকা। তো তার মানে 4 জন মহিলা 7 জন বালিকার সমান। এখান থেকে আমরা ওমেন বাই গার্লসের রেশিওটা পেয়ে গেলাম কত, 7/4। অর্থাৎ মহিলা যদি একদিনে 7টা কাজ করে, বালিকা একদিনে কটা কাজ করবে, 4টে কাজ করবে। তো এখান থেকে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। কীভাবে পেলাম, যে 4 জন মহিলা
58 দিনে একটা কাজ করছে, তার মানে একজন মহিলা একদিনে 7টা কাজ করলে 4জন মহিলা কত করবে? 28টা কাজ করবে। তো 28 × 58 এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, যেটা আমরা এখানে পেলাম টোটাল ওয়ার্ক। তো টোটাল ওয়ার্ককে এই 116 দিয়ে ভাগ করলে তোমাদের উত্তরটা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক। এখানে কেন 7 লিখেছি বলো তো? একজন মহিলা 7টা কাজ করছে, তাহলে 12 জন মহিলা কত করবে? 7 12 84টা কাজ করবে। একজন বালিকা একদিনে 4টে কাজ করে, তাহলে 8জন বালিকা একদিনে কটা কাজ করবে? 32টা কাজ করবে। তো 12 জন মহিলা 8জন বালিকা একদিনে কটা কাজ করে? 116টা কাজ করে। টোটাল ওয়ার্ক ছিল এটা 28 × 58। তো 28 × 58কে 116 দিয়ে ভাগ করে তোমাদের দিন সংখ্যা বেরিয়ে আসবে। পরের প্রশ্নে দেখো কী বলছে, দিল্লি স্টেশনের প্ল্যাটফর্ম 238 মিটার লম্বা, কত সেকেন্ডে 162 মিটার লম্বা এবং ঘন্টায় 120 কিলোমিটার গতিতে চলা একটি এক্সপ্রেস ট্রেন ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? টাইম বের করতে হবে। তো আমরা একটা ফর্মুলা সবাই জানি, এখানে দেখো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো এখানে টাইম বের করতে হবে, তার মানে কী হবে? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো যখন কোনো ট্রেন এই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেনটি সম্মিলিতভাবে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তো টোটাল কতটা ডিস্টেন্স ট্রেন অতিক্রম করছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 238 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য কত? 162 মিটার। তো টোটাল 400 মিটার ট্রেন ডিস্টেন্স কভার করছে। এখানে দেখো আমাদের যে টাইমটা বের করতে হবে সেটা সেকেন্ডে বার করতে হবে, বাট এখানে স্পিড আছে কিলোমিটার প্রতি ঘন্টা, 120 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে করতে হবে। তো 120 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কী করতে হয়? 120কে 5/18 দিয়ে গুণ করতে হয়। এটা অলরেডি অনেকবার বলা আছে তোমাদের। আমার এর আগে ম্যাথে তোমাদের 33টার মতো ক্লাস করানো হয়ে গেছে। তো যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের ডিটেলস বুঝিয়ে দিয়েছি। এবার থেকে আমি একটু ফাস্ট অঙ্ক করাবো, তো অবশ্যই তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে। দেখো এখানে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম, স্পিড পেয়ে গেলাম, তো আমরা টাইমটা বের করতে পারবো। টাইম ইকুয়াল টু এখানে বলে দিয়েছি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে 400 মিটার, টাইম হচ্ছে এত মিটার পার সেকেন্ড, সরি স্পিড হচ্ছে এত মিটার পার সেকেন্ড। তাহলে এখন 400কে 120 × 5/18 দিয়ে ভাগ করতে হবে। তো এই যে নিচে যে 18টা আছে না, এটা পাল্টে খেয়ে কোথায় যাবে? উপরে যাবে। এখন 0 0 ক্যান্সেল হলো, 5 8 40, 4 2 8, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 6 18। তো উপরে থাকছে 2 আর 6, তার মানে 6 2 12 সেকেন্ড। রাইট অ্যান্সার অপশান সি। দেখো পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কি বলছে? দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের গসাগু 12, এই ধরনের সংখ্যার সম্ভাব্য জোড়ার সংখ্যা হলো। একটা জিনিস বোঝো, যখন গসাগু দেওয়া থাকবে তখন সংখ্যা দুটি কী হবে? সংখ্যা দুটি হবে, একটা আমরা বলতে পারি 12x আর একটা হচ্ছে 12y। এটা হচ্ছে দুটো সংখ্যা। যখন গসাগু দেওয়া থাকবে, গসাগু দেওয়া থাকলে সেটা কী হবে? একটা x ধরে নেবে, একটা সংখ্যা 12 × x আর একটা হচ্ছে 12 × y। আর এই যে x আর y ধরলাম, x আর y হচ্ছে পরস্পর মৌলিক, কোপ্রাইম, পরস্পর মৌলিক, যেটাকে ইংলিশে বলে কোপ্রাইম। কোপ্রাইম কারা? যাদের মধ্যে সাধারণ উৎপাদক বা গুণনীয়ক কী থাকে? 1 থাকে। 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকে না। যেমন মনে করো 5 আর 6, 5 আর 6 এদের মধ্যে সাধারণ উৎপাদক কী আছে? 1 আছে। কারণ দেখো 5কে আমরা কী লিখতে পারি? 5কে লিখতে পারি 1 × 5। 6কে কী লিখতে পারি? 6কে আমরা লিখতে পারি 1 × 2 × 3, 3 2 6। তো এদের মধ্যে সাধারণ উৎপাদক দেখো এখানে 1 ছাড়া আর কিন্তু কোনো সাধারণ উৎপাদক নেই, উভয়ের মধ্যে 1 আছে। তো 5 আর 6 হচ্ছে কোপ্রাইম। তো এই জিনিসটা মনে রাখবে, যেখানে x আর y হচ্ছে কি? কোপ্রাইম। সংখ্যা দুটো আমরা কী পেলাম? 12x 12y। তো সংখ্যা দুটোর গুণফল 12x × 12y ইকুয়াল টু কত দেওয়া আছে? 2160। এখন এখান থেকে আমরা xy এর ভ্যালু পাবো। xy ইকুয়াল টু কত হবে? 2160কে 12 × 12 দিয়ে ভাগ করো। তো এটাকে 12 দিয়ে ভাগ করলে 12 1 12 থাকে হচ্ছে 9, 96, 8 12 96, 180। এখন 180কে 12 দিয়ে কাটলে কত পাবে? 15 পাবে। তার মানে এক্স আর ওয়াই ইকুয়াল টু কত পেলে? 15 পেলে। এখন দেখো এই 15টাকে যদি আমি দুটো সংখ্যার গুণফল আকারে লিখি, সেই দুটো সংখ্যার কী হবে? কোপ্রাইম হতে হবে। তার মানে দেখো এখানে আমরা 15কে এইভাবে লিখতে পারি 1 × 15। তার মানে এই একটা জোড় পাবো, আমরা পেয়ার পাবো। আর 15কে আমরা কীভাবে লিখতে পারি? দেখো 3 × 5, 3 আর 5-এর গুণফল আকারে লিখতে পারি। আর আমরা কোনো পেয়ারে লিখতে পারি, আর কিন্তু কোনো
পেয়ারে কিন্তু আমরা ভাঙতে পারবো না। তো এই রকম সম্ভাব্য জোড়ার সংখ্যা কটা হলো? দুটো। এইরকম সম্ভাব্য জোড়ার সংখ্যা আমরা কটা পাবো? দুটো পাবো। দেখো একটু তোমাদের টাফ লাগতে পারে, কঠিন মনে হতে পারে, বাট দেখো কিছুই নেই। এখানে এক্স আর ওয়াই হচ্ছে কোপ্রাইম, যে জিনিসটা আমি তোমাদের অলরেডি এখানে বুঝিয়েছি। তো দেখো 1 আর 15 এদের ভিতরে সাধারণ গুণিতক কী আছে? এদের ভিতরে সাধারণ গুণিতক কিন্তু 1 আছে। 1কে আমরা কি লিখতে পারি? 1 গুণিতক 1। 15কে আমরা লিখতে পারি 1 ইন্টু 3 ইন্টু 5। ঠিক আছে? তো এদের ভিতরে সাধারণ যে গুণনীয়ক বা উৎপাদক, সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কী আছে? 1 আছে। তাই 1 আর 15 হচ্ছে কোপ্রাইম। তো এই কোপ্রাইম জোড় আমাদের বার করতে হবে। তো এইরকম জোড় কটা আছে? দুটো পাচ্ছ, 3 আর 5। দেখো 3কে কী লিখতে পারো? 1 গুণিতক 3। 5কে কী লিখতে পারবে? 1 গুণিতক 5। তো এদের মধ্যে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কী আছে? 1 আছে। তাই জন্য 3 আর 5ও কিন্তু একটা সম্ভাব্য জোড় হতে পারে। তার মানে এরকম সম্ভাব্য জোড় আমরা কটা পেলাম? দুটো। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো একটু টাফ আছে, কিন্তু এই টাইপের অঙ্ক পরীক্ষা আসলে আশা করি তোমরা আজকের পর থেকে আর ভুল করবে না। পরের প্রশ্ন দেখো, সেম টাইপের অঙ্ক। দুটি ধনাত্মক সংখ্যার যোগফল বলেছে 240, তাদের গসাগু হলো 15। প্রদত্ত শর্ত পূরণকারী কতগুলি সংখ্যা জোড় রয়েছে? যখনই গসাগু দেওয়া থাকবে তখন সংখ্যা দুটো কী হবে? একটা তোমরা ধরে নেবে 15x আর একটা 15y, যেখানে এক্স আর ওয়াই কি? এক্স আর ওয়াই হচ্ছে কোপ্রাইম, এক্স আর ওয়াই কোপ্রাইম, যাদের মধ্যে সাধারণ গুণনীয়ক কত আছে? 1 আছে। এখন দেখো বলছে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 240, তার মানে আমরা এখানে বলতে পারি 15x প্লাস 15y, এদের যোগফল কত? 240। একবারে তোমরা লিখতে পারতে, এখানে যেহেতু 15 কমন আছে, 15 কমন নিয়ে একবারে 15 ইন্টু এক্স প্লাস ওয়াই লিখতে পারতে, বাট অনেকে বুঝতে পারবে না বলে আমি এটা পরের লাইনে কমন নিলাম। দেখো উভয়ের মধ্যে 15 আছে, এই জন্য 15টাকে কমন নিয়ে বাইরে আনলাম। ইকুয়াল টু কত? 240। এখন এক্স প্লাস ওয়াই কত পাচ্ছ? দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাবে হচ্ছে 240কে 15 দিয়ে ভাগ করো, 15 1 15, 6 15 90, তার মানে 16 পাচ্ছ। এখন দেখো এরকম প্রদত্ত শর্ত পূরণকারী কতগুলি সংখ্যা জোড় আছে? তো 16কে আমরা কিভাবে ভাঙতে পারি? এক্স প্লাস ওয়াই হচ্ছে কত? 16। আর এক্স আর ওয়াই হচ্ছে কোপ্রাইম, যাদের ভিতরে কি কমন সাধারণ যেটা হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক বলো, সেটা সবসময় কী থাকবে? 1 থাকবে। তো এই 16কে আমরা কীভাবে ভাঙতে পারি? 1 আর 15 এইভাবে যোগফল আকারে লিখতে পারি, 2 14 এদের যোগফল আকারে লিখতে পারি, 3 13 এইভাবে যোগফল আকারে লিখতে পারি, 4 12 এইভাবে লিখতে পারি, 5 11 এইভাবে লিখতে পারি, 10 6 এইভাবে লিখতে পারি, এরপরে 9 7 এইভাবে লিখতে পারি, 9 7 16। আর কীভাবে করতে পারি দেখো, আর আছে 8 আর 8 16 করতে পারি। আর এরপরে দেখো আবার সেই 7 আর 9 আসছে, তো অলরেডি তো 7 আর 9 নেওয়া হয়ে গেছে, তো আর দরকার নেই। তো এর ভিতরে দেখো 1 আর 15 হচ্ছে কোপ্রাইম, তো এটা আমাদের উত্তরে চলে আসবে। 2 আর 14 কিন্তু কোপ্রাইম নেই, এদের ভিতরে 1 ছাড়াও সাধারণ উৎপাদক কী আছে? 2 আছে, তো এটা কিন্তু ক্যান্সেল করো। 3 আর 13 হচ্ছে কোপ্রাইম, এটা নিতে পারবে। 4 আর 12 কিন্তু কোপ্রাইম নয়। 1 ছাড়াও এখানে কত আছে? সাধারণ উৎপাদক 2 আছে, তো এটা কিন্তু ক্যান্সেল করো। 5 আর 11 হচ্ছে কোপ্রাইম, এটাও নিতে পারবে। 10 আর 6 কোপ্রাইম না, এটা নিতে পারবে না। 9 আর 7 হচ্ছে কোপ্রাইম, এটা নিতে পারবে। 8 আর 8 কিন্তু কোপ্রাইম নয়। তাহলে কটা কোপ্রাইম পেলাম আমরা? কোপ্রাইম একটা পেলাম, দুটো পেলাম, 3টে 4টে, তাহলে অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো অনেক ধরে ধরে কিন্তু বোঝালাম, কারণ এই অঙ্কগুলো অনেকের বুঝতে অসুবিধা হয়, সেই কারণে একটু কিন্তু টাইম নিয়ে তোমাদের বোঝালাম। পরের প্রশ্নটা দেখো কি বলছে, দুটি সংখ্যার লসাগু হচ্ছে 270, সংখ্যা দুটির গসাগু নয়, যখনই গসাগু পাবে তখন সংখ্যা কী হবে? একটা সংখ্যা যদি 9x হয় আর একটা সংখ্যা কী হবে? 9y হয়। ঠিক আছে, যেখানে এক্স আর ওয়াই কি? কোপ্রাইম, যাদের ভিতরে সাধারণ গুণনীয়ক কত আছে? 1 আছে। তো বলছে দুটি সংখ্যার যোগফল 99, তার মানে আমরা এখানে বলতে পারি 9 কমন নিয়ে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 99। তার মানে এক্স আর ওয়াই কত হবে? এক্স প্লাস ওয়াই হয়ে যাবে 99কে 9 দিয়ে ভাগ করো, 11 হবে। তো এক্স প্লাস ওয়াই 11 পাবে। এখানে বলছে দুটি সংখ্যার লসাগু 270, তার মানে এখান থেকে সংখ্যা দুটির গুণফল পেয়ে যাবে। সংখ্যা দুটির গুণফল কী হবে? 9 ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে? 270। তো এক্স ওয়াই ইকুয়াল টু কত পাবে? দেখো একটা ফর্মুলা আছে, সংখ্যা দুটির গুণফল 9x ইন্টু 9y ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, লসাগু 270, গসাগু কত? 9। তো আমি একবারই লিখলাম, এই 9 কাটলাম, 9 কাটলাম, পরের লাইনে কী আসবে? 9x ইকুয়াল টু 270। তো 270কে 9 দিয়ে ভাগ করলে পাবে কত? 30 পাবে। এখন দেখো এই 30কে আমরা কোপ্রাইম আকারে লিখতে হবে, দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে, বাট সংখ্যা দুটো কিন্তু কোপ্রাইম হবে। যেমন 30কে আমরা কীভাবে লিখতে পারি? 2 আর 15, 15 দুগুণে 30। 30কে আমরা এইভাবে লিখতে পারি 3 10 30। দেখো প্রত্যেকটা কিন্তু কোপ্রাইম, 3 আর 10-এর মধ্যে কমন শুধু 1 আছে, আর কিন্তু কিছু নেই। আর কি করতে পারি? 5 6 30, 5 6 30,
5 আর 6 কিন্তু কোপ্রাইম। বাট দেখো এখানে যদি তুমি এক্সের ভ্যালু 15 আর ওয়াইয়ের ভ্যালু 2 রাখো, 15 আর 2 কত হচ্ছে 17, 15 প্লাস 2 হচ্ছে কত 17। তার মানে এটা আমাদের নিলে চলবে না। 10 আর 3 13, এটাও কিন্তু আমাদের নেওয়া যাবে না। বাট এইখানে 5 আর 6 11, তো এক্সের ভ্যালু 5 আর ওয়াইয়ের ভ্যালু 6, বা এক্সের ভ্যালু 6 ওয়াইয়ের ভ্যালু 5, যাই রাখো না কেন কত পাচ্ছ 11 পাচ্ছ। তো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এক্স কত, এক্স হচ্ছে 6, ওয়াই হচ্ছে 5। তার মানে সংখ্যা দুটির পার্থক্য বলেছে, সংখ্যা দুটির পার্থক্য কত হবে 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস এক্স কত, এক্স হচ্ছে 6, ওয়াই হচ্ছে 5, তো 6 থেকে 5 বিয়োগ করলে কত হয় 1 থাকে, 9 ইন্টু 1 মানে 9, তো সংখ্যা দুটির পার্থক্য কত হবে 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই টাইপের অনেকগুলো অঙ্ক তোমাদের করালাম, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস থ্যাংক ইউ, বাই বাই।